যে কর্মই যে সব কিছু, কর্মের মধ্যেই যে সব কাজ করবে। একদিন আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম বর্ষাকালের সুন্দর একটা গ্রামগঞ্জের দৃশ্য নিয়ে। আর এই গ্রামটার নাম হচ্ছে ডিগলিপুরে রামনগর গ্রাম। এই গ্রামটার বিষয়ে আপনাদের সঙ্গে অনেক কিছুই তুলে ধরেছি। আজ এই বর্ষাকালের গ্রামে যে ধান চাষ আরম্ভ হয়, এই সুন্দর দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করলাম। আজ এই ভিডিওর মাধ্যমে এত সুন্দর গ্রামের দৃশ্যটা তুলে ধরেছেন আমাদের প্রিয় দাদাভাই শ্রী মহানন্দ গোমস্তা। দাদাভাই ধান চাষ করার সময় প্রতি বছরই নিজের জন্মস্থানে চলে যান। আর ডিগলিপুরটা পোর্ট ব্লেয়ার থেকে বেশ অনেকটাই দূরে। এবছর দাদাভাইকে আমি বলেছিলাম যে ধান চাষ করার গ্রামের যে দৃশ্যটা আমার ব্লগের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চাই। এই কারণেই দাদাভাই আজকে এত সুন্দর ভিডিও করে আমাকে পাঠালেন। দাদাভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে দিয়েছেন। প্রকৃতিতে যেমন সবুজ মাঠ, নদীর স্রোত, পাখির গুঞ্জন, তেমনি মানুষের সরল জীবনযাপনও মিশে থাকে। এই পরিবেশে এসে আমরা জীবনের আসল সৌন্দর্যকে অনুভব করতে পারি, যেখানে প্রকৃতি এবং মানুষ একত্রে একটি মধুর সুর সৃষ্টি করে। গ্রামের সবুজ মাঠ আর খোলা আকাশের মাঝে লুকিয়ে আছে প্রকৃতির আসল সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে মেলে শান্তির পরশ। গ্রামের প্রকৃতির ছোঁয়ায় জেগে ওঠে আমাদের অন্তরে সজীবতা, যে সজীবতা শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির মায়ায় আবদ্ধ। গ্রামের প্রকৃতির মাঝে যে সজীবতা আছে তা আমাদের মনের সব ক্লান্তি দূর করে, এনে দেয় এক নতুন দিনের আশ্বাস। গ্রামের আকাশে যখন সূর্য ডোবে, তখন প্রকৃতির নীরবতায় মিশে যায় আমাদের সব চিন্তা, আর মনের আকাশে ফুটে ওঠে শান্তির আলো। গ্রামের প্রকৃতি হলো আমাদের মনের আয়না, যেখানে সবুজের মধ্যে খুঁজে পাই জীবনের আসল অর্থ। প্রকৃতির আপন খেয়ালে সাজানো গ্রামগুলোতে জীবন যেন সহজ আর সরল। তাহলে বন্ধুরা, চলুন আমার সঙ্গে মহানন্দ দাদাভাইয়ের এই সুন্দর গ্রামের বাড়িতে চাষবাস এবং গ্রাম্য পরিবেশটা আমরা দেখব এবং দাদাভাইয়ের মুখে অনেক গল্প শুনব। আপনারা সকলেই জানেন দাদাভাই বর্তমানে রিটায়ার করেছেন, কিন্তু তারপরেও জমি জায়গা এবং গ্রামের প্রতি দাদাভাইয়ের ভীষণ টান, যার জন্য বারবার করে ছুটে যায় নিজের জন্মস্থানে। আজকে দাদাভাইয়ের মুখে দাদাভাইয়ের মায়ের কথা এবং এই গ্রাম নিয়ে কী স্বপ্ন বা নিজের জমি জায়গা নিয়ে কী স্বপ্ন রয়েছে সেটাই আমরা জানতে পারবো। আমি মহানন্দ গোমস্তা 1963 সালে এই মাটিতে রামনগরের এই গ্রামে, এই পাড়াটার নাম 10 ফ্যামিলি, এখানে আমাদের বাড়ি, এখানে আমার জন্ম হয়েছিল। পিতা স্বর্গীয় হেমন্ত গোমস্তা, মাতা রাজলক্ষ্মী।
ছোটবেলা থেকে আমার মানে বড় হওয়ার স্বপ্ন ছিল। আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল এবং সব সময় মাকে বলতাম যে কি করে মানে ভালো হওয়া যায়। তখন মা অনেক ধরনের কথা বলতেন এবং অনেক সময় যেহেতু গরিব ছিলাম, অনেক জায়গায় কেউ হয়তো বেশি কথা বললে আমাদের চুপ থাকতে হতো। তখন মাকে এসে যখন বলতাম, তখন মা বলতো কোনো কারোর সঙ্গে কখনো ঝগড়া করার প্রয়োজন নেই, হ্যাঁ, নিজেদের আত্মোন্নতি করার চেষ্টা করো, নিজেদের মজবুত করার চেষ্টা করো, ওটাই প্রতিবাদ হবে। কোথাও কারোর সঙ্গে ঝগড়াঝাটি করার দরকার নেই। কেননা দেখো না, আমরা অনেক গরিব মানুষ, ওই জন্য নিজের আত্মোন্নতি করার চেষ্টা করো। তা এই মহামন্ত্র নিয়ে আগে বেড়েছিলাম। তা তখন থেকেই মনে হতো চাষবাস কী করে করব, সবার মতো আমাদেরও জমিতে সোনার ফসল ফলবে, আমরা কবে পারবো এইসব ভাবনা ছিল। এবং পড়াশোনা করার পরে সেই অবকাশ কোনো দিন পাইনি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। শেষ অবধি পড়াশোনা করে হায়ার এডুকেশান করে চাকরি বাকরিতে ঢুকে আর কোনো দিন সেই চাষবাসের কাজে হাত দেওয়া হয়নি। আজ ৬২ বছর বয়স আমার, অবসরপ্রাপ্ত জীবন। আজ আমি সেই কর্মযোগ্যে হাত দিয়েছি। আমার সেই স্বপ্ন জমিতে চাষ করব, সব ভাইদের নিয়ে একসঙ্গে করব, কিন্তু চাইলেই তো হয় না, সবাই মন একরকম নয়। তাও অনেক সহযোগিতা করছে, বিশেষ করে মেজদা অনেক সাথ দিচ্ছে এবং আজকে সেই জমিতে ছোটবেলার সেই স্বপ্ন আজকে বাস্তব রূপ নিতে চলেছে। আজকে আমি মাঠে কাজে হাত দিয়েছি। জীবনের সব থেকে আনন্দের বিষয় যে এখন আমার কোনো দুশ্চিন্তা নাই। এই নয় যে অনেক ফসল ফলাবো, এটা হচ্ছে একটা মনের ইচ্ছা, স্বপ্ন ছিল, সেই খুশিতে কাজে হাত দিয়েছি। আজকে মানে আমার খুব আনন্দ। ওই যে মেজদা ওই যে বিছলা খোলা তৈরি করছে, মাথায় লাল গামছা পরা বাঁধা, হ্যাঁ, বীজ ফেলছে। আর এখানে পাওয়ার টিলার থেকে আমরা চাষ করাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের জমি। হ্যাঁ, এগুলো ভাগ হয়ে গেছে। এটা বোনের, ছোট বোনের জমি, ও সুপারি গাছ লাগিয়েছে। ওইদিকে আছে বড়দির, তারপরে ছোট বোনের পরে বড়দির জমি, তারপরে লাস্টে আছে বড়দার জমি, ওর ছেলেরা থাকে। আর এই জমিটা মেজদার, এই যে সব চাষ হচ্ছে, এই যে এইদিকে আছে। হ্যাঁ, আর এই যে সুপারি বাগিচাটা, এইটা মেজদার সুপারি বাগিচা। আর এরপরে শেষদার সুপারি বাগিচা, তারপরে আমার সুপারি বাগিচা, তারপরে ছোট ভাইয়ের সুপারি বাগিচা। এইভাবে প্ল্যান করা হয়েছে। আর এই যে মাঝখানটায় যে দেখা যাচ্ছে সুপারি বাগিচার পাশ দিয়ে ওই যে মেজদা ধান বুনছে, তার পাশে এই যে 4 মিটার এই যে জমি ল্যান্ড ছাড়া হয়েছে, এটা রাস্তা একদম শেষ অবধি এই রাস্তাটা। এবং জমিটা এমনভাবে ভাগ করা হয়েছে আড়াআড়িভাবে দুজনের, মানে একটা এই সুপারি বাগিচাওয়ালা একটা জমি ডান দিকে, আবার বাঁ দিকে একটা ধান চাষের জমি, এইভাবে প্ল্যান করে করা হয়েছে। আর এখন আরও জাস্ট এবার শুরু করলাম, এখন প্রতি বছরই পরিবর্তন হবে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। আজকে অনেক আনন্দে আমি আছি। ভোরবেলা উঠেই মাঠে ময়দানে কাজে নেমে যাই, তার সঙ্গে থাকে। আর মেজদার বয়স এখন 70 হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু প্রচুর কাজ করে, ওর এত আনন্দ আজকে। তা সেই খুশিতে ও সব এনার্জি পায় কাজের। আর
এই সারাদিন মাঠে কাজ টাজ করার পরে সন্ধ্যাবেলা আমরা চান টান করে ঘরে বসি, বারান্দায় বসে অনেক গল্প করি, অনেক ভবিষ্যতের কথা আলোচনা করি, অতীতের কথা আলোচনা করি। এই যে এইটা সেজদার বাগিচা, আর এদিকে এই যে এদিকটা হচ্ছে সেজদার ধানের জমি, ও চাষ করবে। আর এই জায়গাটা এই যে সেজদার বাগিচা, আর এই ডান দিকে ওর জমি। আর এই যে আমার জমিতে মেজদা ধান ফেলার জন্য মই দিচ্ছে। আর এইটা আমার সুপারি বাগিচা। এই যে তা 63 বছর আগে আমি শিশু ছিলাম, এবং ওই সময় থেকেই ওর পরপরই সবসময় ভাবতাম আত্মোন্নতি করা, মার সেই মহামন্ত্র নিয়ে আগে এগিয়েছিলাম। সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে 62 বছর সময় লেগেছে। আজকে হাত দিয়েছি। মা নাই ঠিকই, কিন্তু মনে প্রাণে সব সময় মা বিরাজ করছে আমাদের মধ্যে, এবং প্রতি মুহূর্তের সঙ্গে আছে, থাকে। এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আছি। তা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। সম্পর্কে আমার ভাই হয়, ওর বাবাকে আমরা মামা ডাকতাম ছোটবেলা। স্বর্গীয় সুখরঞ্জন দাসের পুত্র, ওর নাম অর্জুন দাস। অর্জুনকে আমার অনেক ভালো লেগেছে। অর্জুন প্রচণ্ড কর্মঠ মানুষ, সব সময় কাজ নিয়ে থাকে। আমি যখনই দেখি অর্জুন কাজের ভিতরেই আছে। তা ওই জন্য আমি এই জমি চাষ করার জন্য অর্জুনকে ডেকেছি। খুব ভালো ছেলে। আমি ঈশ্বরের কাছে কামনা করি অর্জুনের মঙ্গল হোক, অনেক সুন্দর। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে সব থেকে প্রথম যে কাজটি করেছিলাম তা হচ্ছে একটি সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছিলাম গ্রামের যারা গৃহবধূ তাদের দিয়ে। আজ নাম দেওয়া হয়েছিল উত্তরণ নামে একটি সেলফ হেল্প গ্রুপ, রেজিস্টার্ড গ্রুপ। এটা আমার একটা স্বপ্ন ছিল যে নিজের জমিতে যখন চাষের কাজ শুরু হবে তখন এই গ্রুপের মেয়েরাই সব ধান রোপণ করবে। আজকে সেই দিনটা আমার সামনে, সব থেকে বড় আনন্দের দিন। এরা এরকম গ্রুপ মিলে এরা কাজ করে। প্রতি ঘন্টায় 100 টাকা করে এরা নেয়। তা গ্রুপ করে এই প্রথম সার্থকতা যে সেটা কিভাবে আমরা গ্রুপটাকে কাজে লাগাচ্ছি। এবং এরা প্রতি মাসে একটা মিটিং করে, সবাই একসঙ্গে হয়। এই যে সংঘবদ্ধভাবে কাজ করার যে আনন্দ এই গ্রুপের ভিতর থেকে পাওয়া যাচ্ছে, এবং এরা সেটা অনুভব করছে আজকের দিনে। গ্রামের চেহারাটা এরকম, এই যে চারদিকটা দেখা যাচ্ছে ঘন সবুজ বন চারদিকে, তার মাঝখানে ছোট্ট একটা গ্রামের নাম রামনগর। এটাই আমার একটা গান করো।
अरे गाना गाओ ना। हम बचपन में सुनता था सब रांची गाना, कितना अच्छा था। पता नहीं है, एक प्रोग्राम करेंगे हम लोग, हाँ बाद में, उसमें सब गाना होगा सबका। खूब सुंदर। শব্দটি রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরণ হচ্ছে পার হওয়া, যে কোনো দুর্যোগ, যে কোনো সমস্যার কোনো ধরনের মানে পার হয়ে এগিয়ে যাওয়া। উত্তরণ নামে এই সেলফ হেল্প গ্রুপটি 2023-এ আমার রিটায়ারমেন্টের পরে সেটা শুরু হয়েছিল। এগুলো স্বপ্ন ছিল একদম ছোটোবেলা থেকে, কেননা মার যে সংঘর্ষ যেভাবে আমাদের বাঁচিয়ে রেখেছিল তার উপরে বেশ করে মেয়েদের দিয়ে একটা সংগঠিত করা এবং কিছু করা, এটা ছিল স্বপ্ন, মানে লং টার্ম প্রোগ্রাম বলা যায়, যে 60 ইয়ার্স পরে সেইটা কিছুটা মানে রূপ দিতে পেরেছি। উত্তরণ আজকে রেজিস্টার্ড সেলফ হেল্প গ্রুপ। তা এখানে সব মেয়েরা আছে, হ্যাঁ, লক্ষ্মী হচ্ছে তার जनरल सेक्रेटरी। लक्ष्मी, कैसा लग रहा है आप लोग को? बहुत अच्छा लगा। 2023 में स्टार्ट हुआ था और अभी आप लोग का बैंक बैलेंस भी हो गया। इस तरह जो काम कर रहे हो ये भी आपका एक इनकम है। हाउस वाइफ खाली बैठ के बच्चा लोग को बड़ा करना, खाना पकाना ऐसा नहीं है।
और उसके बाद भी कुछ काम कर हो। हाँ, बैकवर्ड जाएगा में रहते हैं, गांव में बहुत सारा सेल्फ हेल्प ग्रुप है, लेकिन आप लोग उसका साथ जुड़ा नहीं था। तो मुझे ऊपर वाला ही शायद आप लोग को ऐसा रखा है जो मुझे एक चांस मिलेगा यूनाइटेड करने का, मादर का नाम से माँ को याद करके आप लोग से जो एक ग्रुप बना, मैं बहुत प्राउड फील कर रहा हूँ। मेरा जीवन का सबसे बड़ा मैंने काम है, मैं सोचता हूँ। तो ये इस तरह ही चलते रहेगा और भी डेवलप होगा। इसके बाद जो प्रोग्राम हम लोग का है वो धीरे धीरे होते रहेगा। तो आज ये ज़मीन में मैं पहला बार अपना खेती में धान लगा रहा है, और वो भी आप लोग का सहारा लेके, ये सबसे बड़ा खुशी का बात है। এখানে আজকে আমাদের সঙ্গে আছে রিনা, কলকাতা থেকে এসছে। রিনা হচ্ছে আমার এক খুব প্রিয় বন্ধু এবং ভাই, তার সহধর্মিণী এবং রিনার ছেলে রিজু, জিতেন্দ্র নাথ, জিতেন্দ্র কুমার বিশ্বাস। হ্যাঁ, এরা আমাদের সঙ্গে আজকে আছে। এই কাজগুলো চলতে থাকবে। আমরা যতদিন মানে দেহে প্রাণ আছে চেষ্টা করব অ্যাক্টিভ রাখার আর এই সব কাজগুলো করা। আজকে তোমরা কাজ করবে, একদিন আমরা খাওয়া দাওয়া করবো একসঙ্গে, হ্যাঁ, হই হুল্লোড় করে। আর নতুন একটা গ্রাম্য জীবন শুরু হবে। আজকে গ্রাম পৃথিবী থেকে বিলুপ্ত হতে যাচ্ছে। আজকে আমরা গ্রামকে যদি মর্যাদা দিই, গ্রামের মাটিকে যদি নাড়াচাড়া করি, তাহলে সারা পৃথিবী আমাদের দেখবে। কেননা এটা রেয়ার হয়ে গেছে। হ্যাঁ, কী করে ধান লাগায়, কী করে গ্রামে মানুষ থাকে, মানুষ ভুলেই গেছে। কয়েকটা জেনারেশন সেগুলো ভুলে গেছে। ধান গাছে হয় না, লতায় হয় না, মেশিনে তৈরি হয়, কেউ জানে না, খালি দানাটা খায়। কিন্তু এই যে মাটি সোনা, এই সোনাতে সোনার ফসল ফলে। এখানে তোমরা যে অর্নামেন্ট করো সোনা, ওরও কোনো ভ্যালু নেই, ভ্যালু হচ্ছে মাটি। এই মাটিতে দাঁড়িয়ে আমরা আজকে এই সভ্যতা যা কিছু বলো এই মাটির উপরে দাঁড়ানো। ঠিক আছে, করো, কাজ করো সবাই। এই গ্রামটা নাম হচ্ছে রামনগর, নর্থ আন্দামান, ডিগলুপুরের অন্তর্গত নর্থ আন্দামান। ছোট্ট গ্রাম রামনগর। এই গ্রামটা অনেক ব্যাকওয়ার্ড ছিল। এই আমাদের বাড়ির সামনে, এটা আমার বাড়ি, আমার জন্মভূমি। এখান থেকে ছোটোবেলা থেকে আগে বেড়েছিলাম এবং অনেক অভাব অনটনের মধ্যে চলতে হয়েছে। তখন মনে হতো অভাব অনটন, দারিদ্রতা আমাদের অনেক কষ্ট, কিন্তু পরবর্তীকালে তার সমস্ত অর্থ বদলে গেছে। যে একটা মানুষকে তৈরি হওয়ার জন্য অনেক সংঘর্ষ প্রয়োজন আছে। সেটা আমাকে কোনো আর্টিফিশিয়াল শিক্ষা ব্যবস্থার মধ্যে আমি বড় হইনি। আমি দৈনন্দিন কাজকর্মের মধ্যে পেটে খিদে ছিল, সেই খিদে নিবারণ করার জন্য কাজ করতে হতো। আর অনেক ছোট বয়স থেকেই কাজে হাত দিয়েছিলাম। একদিনে 4 আনা দিত, তখন স্কুলে যেতাম না। তখন মনে হতো যে আমাদের কত কষ্ট ছিল, কিন্তু পরবর্তীকালে বুঝেছি তাই ঈশ্বর হয়তো আমাকে দিয়েছিল যে একটা শিশুকে গড়ে ওঠার জন্য যে পরিকাঠামো দরকার, যে শিক্ষা দরকার, যে পরিবেশ দরকার, ওইটা আমি ন্যাচারালভাবে পেয়েছিলাম। এখন গর্ব হয় আমার ভাবলে। এই কাজকর্মগুলো আমার কাছে জল খাচ্ছিল, এখন অভ্যাস নেই, কাজ জানি। আর কত গুরু গোসাই বাড়িতে আসতো দীক্ষা দেওয়ার জন্য। আমি সবাইকেই বলতাম সময় হয়নি,
এইটুকুই বলতাম। তারপরে আবার ভাবলাম যে আমার গুরু নেই, গুরু কী জিনিস, দীক্ষা কী, এসব ভাবতে ভাবতে পড়াশোনা করে একদিন মূল ভূখণ্ডে পৌঁছে গেলাম। আমি যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পৌঁছাই, ওটা আমার বিশ্ববিদ্যালয় ছিল, ওখান থেকে আমার বলতে গেলে তৃতীয় চক্ষু খুলে গেছে। এত আনন্দ। এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে তো সিলেবাসে জেনেই গেছিলাম কিছু, তো ওখানে বসে ওই পরিবেশ এবং পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মহামন্ত্র আমি শুনি বা পড়ি, একটা কবিতা, দুলা মন্দির। দুলা মন্দির আমার জীবনের সমস্ত হিসাব বদলে দিয়েছে। তখনই আমি মনে করলাম প্রকৃত গুরু আমি পেয়ে গেছি, যে কর্মই যে সব কিছু, কর্মের মধ্যেই যে সব শক্তি, সেইটা বুঝলাম। দুলা মন্দির কম বেশি সবাই শুনেছে এবং ওই মন্ত্র নিয়ে মায়ের আশীর্বাদ, আমি আজকে যতটুকু যা করি মায়ের আশীর্বাদ এবং আমার প্রাইমারি স্কুল শিক্ষকদের প্রচেষ্টায় আমি রাস্তা পেয়েছিলাম। কোনো জড়তা নাই, ভগবান নিয়ে কোনো সংশয় নেই। আমি কর্মের ভিতর থেকে সব উপলব্ধি করতে পারি। তা এর জন্য আলাদা করে কোনো মন্ত্রতন্ত্র বা শিক্ষা দীক্ষা এগুলো দরকার হয়নি। কাজ করতে করতে একটা রাস্তা পেয়ে গেছি। আজকে আমি অবসরপ্রাপ্ত জীবনে সেই মহাযজ্ঞে হাত দিয়েছি। এতে আমার একটুও কষ্ট হচ্ছে, শুধু আনন্দ আর আনন্দ। আমি এই কাজের ভিতর থেকে অনেক আনন্দ পাই, কষ্ট বলে কোনো জিনিসই নেই। এই যে সামনে মেজদা, আমার মেজদা আর আমি মিলে এই কাজগুলো করছি। এটা আমাদের সবার জমি ভাগ করা হয়েছে এবং এটা একটা রাস্তা হবে ভবিষ্যতে 4 মিটার চওড়া। তা এখন এই ড্রেনের কাজও হচ্ছে আর মেরিটা বানাচ্ছি যাতে এই ধান ক্ষেতগুলোর সুবিধা হবে। এই হচ্ছে একটা ছোট মেসেজ, যারা সবসময় মনে করে মা বাবা গরিব, আমাদের পয়সা নেই, ওই জন্য আমি এই করতে পারিনি সেই করতে পারি। এর জন্য আমি এই মেসেজটা দিলাম যে অযথা মা বাবার দোষ দিয়ে, এটা একটা বাহানা। ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। এই হচ্ছে আজকের মেসেজ। ঠিক আছে।